সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বৈশ্বিক মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি কোর্সের দশম তথা সর্বশেষ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কোর্সে। তাহলে আমরা টপিকটি সম্পর্কে আগে পরিচিত হয়ে নিই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনফ্লিক্ট, টাইপ অফ কনফ্লিক্ট। সংঘাত কি এবং সংঘাতের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। তার আগে সংঘাত কিভাবে হয়েছে সে সম্পর্কে একটু তোমাদেরকে প্রেক্ষাপটটা বলে নিই। ঐতিহাসিক প্রেক্ষাপটে বা বিভিন্ন দার্শনিকদের মধ্যে মানুষ একটা সময় প্রকৃতির রাজ্যে বসবাস করত। বিশেষত রুশু, হফ, লক এই সমস্ত রাষ্ট্রচিন্তাবিদ বা দার্শনিকের মধ্যে মানুষ প্রকৃতির রাজ্যে অপার শান্তিতে বসবাস করত। মানুষের মধ্যে কোনো অশান্তি ছিল না, মানুষের মধ্যে কোনো অভাব ছিল না, সংঘাত ছিল না। সেদিন মানুষের মধ্যেই সংঘাতের সৃষ্টি হয়েছে, যেদিন মানুষ নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছে। মানুষের মধ্যে সম্পদের অপ্রতুলতা তৈরি হয়েছে, সম্পদের অভাব তৈরি হয়েছে, ব্যক্তিগত স্বার্থ নিয়ে মানুষ ভাবতে শুরু করেছে। সেদিন থেকে সংঘাতের তৈরি হয়েছে। তাহলে এই ইতিহাসের ধারাবাহিকতা আমরা মানব জাতির যে সংঘাত সে সম্পর্কে একটু জানলাম। আর আবার কার্ল মার্কস বলেছেন মানব জাতির ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস, অর্থাৎ একেবারে সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি যে মানুষ সংগ্রাম করে যাচ্ছে সেটা হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। অর্থাৎ কেউ শাসক, কেউ শাসিত, কেউ শাসক, কেউ শোষক, কেউ শোষিত, এভাবেই হয়ে আসছে। মানব জাতির ইতিহাসটা এভাবেই রচিত হয়ে আসছে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে পরের যে কনফ্লিক্ট বা সংঘাত সম্পর্কে আমরা আলোচনায় যাই। আসলে সংঘাতটা কি, এ সম্পর্কে আমরা কন্টেন্ট থেকে একটু সহযোগিতা নিলে আমরা আর একটু সমৃদ্ধ হতে পারবো। এ কনফ্লিক্ট ইজ এ ক্ল্যাশ অফ ইন্টারেস্ট। এটা একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট। দ্য বেসিস অফ কনফ্লিক্ট মে ভ্যারি, বাট ইট ইজ অলওয়েজ এ পার্ট অফ সোসাইটি। সংঘাত বিভিন্ন প্রকারের হতে পারে, কিন্তু এটা সমাজের একটা অংশ। বেসিস অফ কনফ্লিক্ট মে বি পার্সোনাল। সংঘাতের যে ভিত্তি সেটা ব্যক্তিগত হতে পারে, গোষ্ঠীগত হতে পারে, রেসিয়াল হতে পারে, শ্রেণীগত হতে পারে, সম্প্রদায়গত হতে পারে, এবং পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল হতে পারে, রাজনৈতিক অথবা আন্তর্জাতিক সংঘাত হতে পারে। Conflict is a group of often follows a specific course. Routine group interactions is first disrupted by an artificial conflict, often caused by differences of opinion, disagreement between members, or a scarcity of resource. অনেক সময় সম্পদের দুষ্প্রাপ্যতা থেকেও সংঘাতের তৈরি হয়, সেটা আমরা জানি। আর আমরা এই ইমেজের মাধ্যমে বুঝতেই পারছি যে এটা একটা দুজনের মধ্যে একটা অল্টারকেশন হচ্ছে, ঝগড়া হচ্ছে। তাহলে আমরা একটু সামনের দিকে এগোই। সংঘাতের প্রকারভেদ, সংঘাত কত প্রকারের হতে পারে সেই সম্পর্কে আমরা একটু আজকে আমাদের আলোচনার ফোকাসটা থাকবে সংঘাতের যে প্রকারভেদ সে সম্পর্কে আমরা একটা আলোচনায় করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, এখানে ইমেজটাতে খেয়াল করলে বুঝতে পারবে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, অর্থাৎ ব্যক্তিও কোন্দল, অর্থাৎ নিজের মধ্যে যে কোন্দল সেটাকে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখানে দেখছি একজন ব্যক্তি, এক ভদ্রলোক, গভীরভাবে চিন্তিত, কি করতে হবে সেটা ভেবে পাচ্ছে না, অনেকটা মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। অর্থাৎ উনি সন্দিহান, দ্বিধান্বিত, কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, খুবই টেনশনের মধ্যে আছে, দ্বিধান্বিত অবস্থায় আছে, ইনএফিক্সের মধ্যে আছে, ডিলেমায় আছে, দ্বিধাগ্রস্ত। এটা এই
ইমেজের মাধ্যমে বা পিকচারের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্টটা হচ্ছে ব্যক্তির মধ্যে যে দ্বন্দ্ব, সিদ্ধান্ত নিতে যে দ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতার যে দ্বন্দ্ব, সেটাকে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট বলা হয়। অর্থাৎ নির্বাচনী যে গোলকধাঁধা, অর্থাৎ কোন একটা জিনিস পছন্দ করতে কোনটা পছন্দ করবে, শ্যাম রাখবো নাকি কুল রাখবো, চাকরি করবে নাকি ব্যবসা করবে, তারপর মানে সে কি হবে বা কি চায় সে সম্পর্কে সিদ্ধান্তহীনতায় ভোগাটাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। আমাদের প্রত্যেকের মধ্যে অনেক সময় এই ধরনের ইনএফিক্স বা ডিলেমার তৈরি হয়, আমরা কোনটা করব, এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাহলে আমরা দেখছি যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্টটা হচ্ছে ব্যক্তির মধ্যে যে সিদ্ধান্তহীনতার দ্বন্দ্ব, সেটাকে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট হিসেবে বলা হয়। তারপর দেখছি ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। ইমেজটা খেয়াল করলে তোমাদের কাছে খুবই সহজেই বোঝা যাবে, বোধগম্য হবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমরা দেখছি দুই গ্রুপ, একটা তিনজন আর এদিকে তিনজনের মধ্যে একেবারে ব্যাপক তুমুল বাক বিতণ্ডা হচ্ছে, ঝগড়া হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট হচ্ছে আন্তদলীয় যে বিভেদ, আন্তদলীয় যে সংঘাত, সেটাকে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বলা হয়। আন্তদলীয় আন্তব্যক্তিয় কনফ্লিক্টকে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বলা হয়। আন্তব্যক্তিয় মানে হচ্ছে এক গ্রুপ এবং অন্য গ্রুপের মধ্যে, বা এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির মধ্যে মতদ্বৈধতা কোন একটা বিষয়ে, যে কোনো বিষয় হতে পারে, অথবা দুই বা ততোধিক মানুষের মধ্যে স্বার্থকে কেন্দ্র করে বা কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে যে সংঘাত, যে মতদ্বৈধতা, যে বিরোধ, সেটাকে বলা হয় ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বা আন্তঃব্যক্তিয় সংঘাত। আমি মনে হয় কথাটা বুঝাতে পেরেছি। একটু আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, সহজ বুঝতে হবে। দুটি গ্রুপের মধ্যে যখন কোনো স্বার্থকে কেন্দ্র করে বা কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে সংঘাত তৈরি হয়, সেটাকে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বা আন্তঃব্যক্তিয় সংঘাত হিসেবে বলা হয়। যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে, বা বাংলাদেশের সাথে চায়নার পররাষ্ট্রনীতি সম্পর্কে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন মতদ্বৈধতা সৃষ্টি হয়, সংঘাত সৃষ্টি হয়, কেউ চায়নার সাথে পররাষ্ট্রনীতি রাখতে চায়, আবার কেউ চায় না, এই যে একটা আন্তঃব্যক্তিয় সংঘাত, এটাকে আমরা ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট হিসেবে উপস্থাপন করতে পারি। তারপর দেখছি ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট হচ্ছে একটা গ্রুপের মধ্যে, একটা দলের মধ্যে যখন কিছু মানুষ বা কোনো ব্যক্তি ওই গ্রুপের বিরুদ্ধে কথা বলে, বা তাদের নিজেদের মধ্যে যখন অনেক সময় সংঘাত তৈরি হয় যে কোনো ইস্যুতে, সেটাকে বলা হয় ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। আমি মনে হয় বুঝতে পেরেছি। তারপর আবার একটু বুঝিয়ে বলছি যে কোনো একটা দল বা গ্রুপের মধ্যে, যেমন বাংলাদেশে যে ক্রিকেটের যে দল আছে, ক্রিকেট খেলার যে দল বা যে রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে যদি কোনো দলীয় ইস্যুতে কোনো তাদের সদস্যদের মধ্যে কোনো দলীয় ইস্যুতে যদি বা বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে যদি মতদ্বৈধতা তৈরি হয়, যে কেউ রাজনীতিকে এভাবেই দেখতে চায় বা রাজনৈতিক দলীয় যে কর্মসূচি আছে সেগুলিকে এভাবেই দেখতে চায়, এরকম যদি হয়, তখন তাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। অর্থাৎ একই গ্রুপ বা একই দলের মধ্যে যখন বিভিন্ন সদস্যের মধ্যে মতদ্বৈধতা তৈরি হয়, সংঘাত তৈরি হয়, সেটাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই ইমেজটার মাধ্যমে বোঝা যাচ্ছে। এখানে গ্রুপের মধ্যে 5 জন আমরা দেখছি, 5 জনের মধ্যেই কোন একটা বিষয়ে এই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, বাকিরা হয়তো
সেটা বুঝিয়ে বলার চেষ্টা করছি। অর্থাৎ এরা একই গ্রুপের সদস্য। তারপরে যেটা দেখছি সেটা হচ্ছে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। ইন্টার গ্রুপ কনফ্লিক্ট এটা আমরা দেখছি। ইন্টার গ্রুপ কনফ্লিক্ট এটা হচ্ছে আন্তঃদলীয় সংঘাত। আন্তঃদলীয় সংঘাত এই যে এখানে দেখছি আমরা, একটু খেয়াল করলে বুঝতে পারবে, তোমাদের সহজে বোঝা যাবে। এই দুজন এক দলের আর এই দুজন আরেক দলের, অর্থাৎ দুটি ভিন্ন দলের মধ্যে যে সংঘাত সেটাকে আমরা আন্তঃদলীয় সংঘাত হিসেবে বলতে পারি। অথবা এই যে এই দুজন এক দলের আর এই দুজন এক দলের কোন একটা রশি বা কোন একটা লাঠি নিয়ে টানাটানি করছে, সংঘাত হচ্ছে, এই সংঘাতকে বলা হয় আন্তঃদলীয় সংঘাত। অর্থাৎ দুটি ভিন্ন গ্রুপের মধ্যে যে সংঘাত সেটাকে আন্তঃদলীয় সংঘাত হিসেবে বলা হয়। আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যেমন অসুবিধা হচ্ছে না, যেমন ভারতে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যদি সংঘাত হয় সেটা হচ্ছে আন্তঃদলীয় সংঘাত। আবার বিজেপির কোন একটা পদ নিয়ে তাদের দলীয় সদস্যদের মধ্যে যদি সংঘাত হয়, যেমন বিজেপির সভাপতি কে হবে সে বিষয়ে যদি সংঘাত হয়, তাদের দলীয় মতদ্বৈধতা থাকে, সেটাকে বলা হয় অন্তঃদলীয় সংঘাত, অন্তঃদলীয় কোন্দল। আমার মনে হয় বিষয়টা তোমাদের বোধগম্য হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে বিষয়টি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ইন্ট্রা স্টেট কনফ্লিক্ট, অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ইস্যুতে যে সংঘাত হয় সেটাকে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত বলে। আমি তোমাদের প্রায় সময় ভারতের উদাহরণ দিয়ে, জন্য ভারতের উদাহরণ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের উদাহরণ দিলে তোমাদের বুঝতে সহজ হবে। ভারত অনেক বড় রাষ্ট্র এবং অনেকগুলো জাতি গোষ্ঠী জাতিসত্তার এখানে বসবাস, সেই জন্য তোমাদেরকে আমি বারবার ভারতের উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যে আন্তঃরাষ্ট্রীয় কনফ্লিক্ট হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ইস্যুতে যে সংঘাত হয় সেটাকে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত বলা হয়। যেমন ভারতে কাশ্মীর ইস্যু অথবা আসাম ইস্যু, অথবা পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক ক্রাইসিস হলে সেটাকে বলা হয় আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের সাথে যদি আসামিদের সংঘাত হয় সেটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। আবার যদি বলা হয় বিহারিদের সাথে পাঞ্জাবিদের সংঘাত, সেটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। মারাঠার সাথে তামিলদের সংঘাত, সেটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। একটা রাষ্ট্রের মধ্যে, একটা রাষ্ট্রের একটি গ্রুপ গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীর, অথবা একটি দলের সাথে অন্য একটি দলের, অথবা একটি অঞ্চলের সাথে অন্য একটি অঞ্চলের যে সংঘাত সেটাকে বলা হয় আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। তারপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইন্টার স্টেট কনফ্লিক্ট, আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। আন্তঃরাষ্ট্রীয় সংঘাত হচ্ছে দুটি রাষ্ট্রের মধ্যে, পাশাপাশি হোক বা দূরের হোক, দুটি রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক ইস্যুতে বা অন্য কোনো ইস্যুতে, ধর্মীয় ইস্যুতে, দ্বিপাক্ষিক ইস্যুতে বা অন্য কোনো ঐতিহাসিক ইস্যুতে যদি সংঘাত থাকে, তখন তাকে বলা হয় ইন্টার স্টেট কনফ্লিক্ট বা আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। আমরা ইমেজে একটু খেয়াল করলে তোমাদের বুঝতে সহজ হবে। আমরা খুব সহজেই আমাদের কাছে গোছীভূত হচ্ছে, আমরা বুঝতেই পারছি যে এই সাদা ঘোড়াওয়ালা এটা একটা গ্রুপ, এটা একটা হয়তো রাষ্ট্রীয় বাহিনী, এটা মধ্যযুগীয় যুদ্ধের একটা প্রতিচ্ছবি। আর এদিকে এই রেস্ট অফ দি পিকচার, এই পাশে অন্য একটা দেশের রাষ্ট্রীয় বাহিনী। তার মানে আমরা বুঝলাম যে এটা একটা রাষ্ট্রীয় বাহিনী আর এটা একটা রাষ্ট্রীয় বাহিনী, দুটি রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে যে সংঘাত সেটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। একটু সহজ করে বলি যে কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত হয়েছে সেটাকে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত বলা হয়। অথবা এই যে গালওয়ান উপত্যকাকে নিয়ে
চায়না এবং ভারতের মধ্যে যে সংঘাত হয়েছে সেটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত, অথবা সীমান্ত নিয়ে নেপাল এবং ভারতের মধ্যে যে একেবারে সংঘাতের পর্যায়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। তাহলে আমরা বুঝলাম দুটি রাষ্ট্রের মধ্যে যখন সংঘাত হয় সেটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত, আর একই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সংঘাত সেটা হচ্ছে ইন্ট্রা স্টেট কনফ্লিক্ট বা আন্তঃরাষ্ট্রীয় সংঘাত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের বিষয়টি খুবই স্পষ্ট হয়েছে, তোমরা বুঝতে পেরেছ। তারপর যেটা আমরা দেখছি সেটা যে সংঘাতগুলো আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ওয়ার, যুদ্ধ। যুদ্ধ হচ্ছে একেবারে সংঘাতের চূড়ান্ত রূপ। এর চেয়ে বড় সংঘাত আর হয় না। বিশ্ববাসী অনেকগুলো যুদ্ধ দেখেছে, আমরা অনেকগুলো বিখ্যাত যুদ্ধের সাক্ষী হয়েছি। একেবারে অনেক আগ থেকে অনেকগুলো যুদ্ধ দেখেছি আমরা। প্রাচীনকালে নেপোলিয়ন ভারত জয় করেছিল, আলেকজান্ডার ভারত জয় করেছিল। নেপোলিয়নের যুদ্ধ সম্পর্কে ইতিহাসে জেনেছি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা জানি। এটা হচ্ছে সংঘাতের একেবারে সর্বোচ্চ রূপ। তারপর ফাংশনাল কনফ্লিক্ট। ফাংশনাল কনফ্লিক্ট এটা একটি সংঘাত, যে সংঘাতের মাধ্যমে একটা ইতিবাচক সিদ্ধান্তে আসা যায়, বা যে সংঘাতের মাধ্যমে একটা ফলপ্রসূ কোনো কিছু অর্জন করা যায় তাকে বলা হয় ফাংশনাল কনফ্লিক্ট। যেমন পাকিস্তানের সাথে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রায় 9 মাস ব্যাপী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। এই অর্জনটা বাঙালি জাতির জন্য ফাংশনাল কনফ্লিক্ট, অর্থাৎ আমাদের এই বিজয়টাকে আমরা ফাংশনাল কনফ্লিক্ট হিসেবে দেখতে পারি। তাই অথবা এটা অন্যভাবে হতে পারে যে কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী তাদের স্বার্থ আদায়ের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যখন সংঘাতে লিপ্ত হয় এবং তারা সেক্ষেত্রে যদি সফল হয় তাহলে এটা হচ্ছে ফাংশনাল কনফ্লিক্ট। ডিফাংশনাল কনফ্লিক্ট, যে সংঘাতের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে বা হানাহানির মাধ্যমে আসলে অসার কোনো ফলপ্রসূ কোনো কিছু অর্জন করা সম্ভব হয় না। জাস্ট একেবারেই একটা অশ্বডিম্বের মতো বলা যায়। সারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে সংঘাত করে কোনো কিছু অর্জন করতে পারে না, তখন তাকে বলা হয় ডিফাংশনাল কনফ্লিক্ট। এরকম ডিফাংশনাল কনফ্লিক্টের আমাদের অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি। তারপর ক্লাস কনফ্লিক্ট। ক্লাস কনফ্লিক্ট সম্পর্কে বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় বা জাতি রাষ্ট্রে বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যেটা অনেক রাষ্ট্র চিন্তাবিদ মনে করেন সেটা হচ্ছে ক্লাস কনফ্লিক্ট বা শ্রেণী সংঘাত। শ্রেণী সংঘাতটা বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অনেক প্রখর আকার ধারণ করেছে। আমরা এখন প্রত্যেকটি রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যেই বলতে গেলে শ্রেণী সংঘাতটা লক্ষ্য করি। কেউ অনেক বেশি টাকা ইনকাম করে, আবার কেউ কম ইনকাম করে, আবার কেউ একটু বেশি ইনকাম করে, এবং টাকা পয়সা অর্থনৈতিক বিচারে, সম্পদের বিচারে আমরা মানুষকে এখন বিচার করাকে বেশি গুরুত্ব দিই। অর্থাৎ আমরা মানুষকে মূল্যায়ন করি কোন জায়গা থেকে আসছে, সে কি মধ্যবিত্ত নাকি উচ্চবিত্ত নাকি নিম্নবিত্ত, অবস্থানগত জায়গা থেকে, অবস্থানগত আর্থিক যে বিষয়টা সেই জায়গা থেকে আমরা বিচার করি। সেজন্য এই যে ক্লাস কনফ্লিক্ট, শ্রেণী যে সংঘাত, সেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কার্ল মার্কস সমাজতন্ত্রের জনক, উনি বলেছেন মানব জাতির ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। হাজার বছর ধরে মানব জাতি যে সংগ্রাম করে আসছে, সংগ্রামের কেন্দ্রবিন্দুই ছিল শ্রেণী সংগ্রাম। অর্থাৎ কেউ শাসক, যে শাসক হয়েছে সে অন্যকে শোষণ করেছে, একজন শাসিত হয়েছে, এবং এই সংগ্রামের মাধ্যমে সবাই রক্ত ছিল। যাই হোক, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ কনফ্লিক্ট বা ধ্বংসাত্মক সংঘাত। যে সংঘাত ইতিবাচক না তাকে বলা হয় ডিস্ট্রাকটিভ কনফ্লিক্ট। যে সংঘাতের মাধ্যমে আসলে ফলপ্রসূ কোনো
বিষয় নিশ্চিত করা যায় না, সেটাকে ডিস্ট্রাকটিভ কনফ্লিক্ট বলা হয়। আর যে সংঘাতের মাধ্যমে অর্জন করা যায় সেটাকে প্রোডাক্টিভ কনফ্লিক্ট হিসেবে আমরা বলতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে ইরাক এবং আফগানিস্তান দুটি রাষ্ট্রে আমেরিকা 2001 সালে এবং 2003 সালে আক্রমণ করেছে। টুইন টাওয়ারে হামলা চালিয়েছে, 1/11 এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আফগানিস্তান আক্রমণ করেছে, এবং গণবিধ্বংসী অস্ত্র আছে ইস্যুতে ইরাক আক্রমণ করেছে 2003 সালে। যাই হোক, এই আলোচনা বিশ্ববাসীর কাছে এখন খুবই দিবালোকের মধ্যে স্পষ্ট হয়েছে। এটা ছিল এই সংঘাত ছিল আসলে একটা ডিস্ট্রাকটিভ কনফ্লিক্ট, এটা ধ্বংসাত্মক সংঘাত, এটার কোনো ফলপ্রসূ কোনো অর্জন হয়নি। এবং 2016 সালে আমেরিকা ইরাক থেকে তার সৈন্যবাহিনী ফেরত নিয়েছেন, চলে গেছে ইরাকি আমেরিকান সৈন্যরা। কাজের কাজ কিছু হয়নি, ইরাকে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠা হয়নি, শান্তিও প্রতিষ্ঠা হয়নি, আফগানিস্তানও তালেবানদেরকে একেবারে সম্পূর্ণভাবে নির্মূল করা, উৎখাত করা সম্ভব হয়নি, আল কায়দাদেরকে নির্মূল করা সম্ভব হয়নি। তবে এই যে কনফ্লিক্ট, এটাকে বলা হয়, এটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ কনফ্লিক্ট বা ধ্বংসাত্মক সংঘাত। আর প্রোডাক্টিভ কনফ্লিক্ট হচ্ছে যে যুদ্ধের মাধ্যমে কোনো কিছু অর্জন করা যায়, কোনো সুবিজয় অর্জন করা যায়। যেমন আমরা 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা একটি সদ্য স্বাধীন দেশ পেয়েছি। আমরা বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে অর্জন করতে পেরেছি। এই সংঘাতটা প্রোডাক্টিভ সংঘাত, বাঙালি জাতির জন্য এটা একটা প্রোডাক্টিভ বা ফলপ্রসূ সংঘাত। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আমি বিষয়টি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি, স্পষ্ট করতে পেরেছি যে কোনটা ক্লাস কনফ্লিক্ট আর কোনটা ডিস্ট্রাকটিভ কনফ্লিক্ট আর কোনটা প্রোডাক্টিভ কনফ্লিক্ট। তারপরে যে বিষয়টি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে রেসিয়াল কনফ্লিক্ট বা জাতিগত সংঘাত। তোমরা একটি ইমেজের দিকে খেয়াল করো, তাহলে তোমাদের কাছে আরেকটু সহজ হবে বুঝতে। এই ছবিতে আমরা দেখছি রুয়ান্ডার জাতিগোষ্ঠী, তারা যে ছবিতে আমরা যেভাবে দেখছি তাদের কোনো একজন নেতার প্রতিকৃতি নিয়ে একটা মিছিল দিচ্ছে, বিশাল একটা ডেমনস্ট্রেশন হচ্ছে, মিছিল হচ্ছে। যাই হোক, এই জাতিগত সংঘাত বিশ্বব্যাপী চরম আকার ধারণ করেছে। জাতিগত সংঘাতের উদাহরণ যদি আমরা দিই, আমাদের একেবারেই কাছে নিকটতম প্রতিবেশী মিয়ানমারে রোহিঙ্গা এবং রাখাইনদের মধ্যে যে সংঘাত, সেটা একটা জাতিগত সংঘাত হিসেবে বলা যায়। আবার মধ্যপ্রাচ্যের মধ্যে শিয়া, সুন্নি, কুর্দি এই সমস্ত ধর্মীয় এই সমস্ত গোষ্ঠীর মধ্যে, সমস্ত সম্প্রদায়ের মধ্যে যে সংঘাত, সেটাকে জাতিগত সংঘাত হিসেবে বলা যায়। আবার চায়নার মধ্যে একটা গোষ্ঠী আছে, তারা তাদের সাথে চাইনিজ সরকার যে সংঘাতে লিপ্ত, তাকে জাতিগত সংঘাত হিসেবে বলা যায়। আবার আফ্রিকার সুদান অঞ্চলে দারফুরে আফ্রিকান বংশোদ্ভূত আরব এবং নন আরব আফ্রিকান নেটিভ আফ্রিকান যারা, তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে, ধর্মীয় ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে যে সংঘাত, সেটাও একটা রেসিয়াল কনফ্লিক্ট হিসেবে আমরা সংঘাত হিসেবে আখ্যায়িত করতে পারি। এরকম আরো অনেক সংঘাত পৃথিবীতে সংঘটিত হয়েছে, একেবারেই অনেকগুলো সংঘাত আমরা এরকম উদাহরণ হিসেবে দিতে পারি। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, এই পিকচারটা খেয়াল করলে তোমাদের কাছে অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে। আমরা দেখছি এই যে এটা খুব সম্ভবত এই অংশটা শিখদের প্রার্থনালয়, গুরুদুয়ারা, আর এই অংশটা হচ্ছে গির্জা, আর এই অংশটা হচ্ছে গির্জা, আর এদিকে এই অংশ যেটা দেখছি এটা মসজিদ, আর এটা এই দুটো মিলে হয়তো মসজিদ, আর এখানে মন্দির। যাই হোক, এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি বিভিন্ন ধর্মের পবিত্র স্থানগুলো এবং ধর্মীয় যে প্রতীকগুলো এখানে আছে,
আমরা আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি। এই যে ক্রুশ চিহ্ন, এটা খ্রিস্টানদের, তারপর চাঁদ তারা মুসলমানদের, আর এই চিহ্নটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীর, আর এই যে এটাও কোন একটা শিখদের সম্ভবত, আর এটাও হয়তো জৈন ধর্মাবলম্বী বা অন্য কোনো ধর্মাবলম্বী, এটা একটা প্রতীক। তাহলে আমরা বুঝলাম যে ধর্মীয় ইস্যুগুলোতেও সংঘাত হয়, সংঘাত হচ্ছে। আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে ধর্মীয় বিষয়কে কেন্দ্রগুলো অনেকগুলো কমনওয়েলথ কনফ্লিক্ট হয়েছে, দাঙ্গা হাঙ্গামা হয়েছে হিন্দু মুসলমানদের মধ্যে। আবার পূর্ব এশিয়ার মধ্যে ফিলিপাইনে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে মিন্দানাও দ্বীপে সংঘাত হয়েছে। আবার মধ্যপ্রাচ্যের মধ্যে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে এক সময় হয়েছিল, ক্রুসেড হয়েছিল, ধর্মযুদ্ধ হয়েছিল। এরকম ধর্মকে কেন্দ্র করে কনফ্লিক্ট হচ্ছে। আর বর্তমানে বিশ্ব রাজনীতিতে যে সংঘাত, সেই সংঘাতকে অনেক পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক বলছেন ভবিষ্যতে যদি কখনো সংঘাত হয়, সেটা হয় হয়তো সভ্যতা কেন্দ্রিক এবং ধর্ম কেন্দ্রিক সংঘাত হবে। অর্থাৎ আমরা এমন একজন ব্যক্তির নাম জানি, যেমন এসপি হান্টিংটন, উনি একজন পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক, উনি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নামে একটি বই লিখেছেন। ওখানে পৃথিবীবাসীকে বোঝানোর চেষ্টা করেছেন, তুলে ধরেছেন যুক্তি দিয়ে, ভবিষ্যতে যদি কখনো যুদ্ধ হয়, সেই যুদ্ধ হয়তো সভ্যতা কেন্দ্রিক হবে। উনি ওখানে উপস্থাপন করেছে মুসলমানদের সাথে মুসলমান এবং বুদ্ধিস্টরা একটা প্ল্যাটফর্মে থাকবে, আর পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলো অন্য একটি প্ল্যাটফর্মে থাকবে, এবং ভবিষ্যতে যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধে এই দুটি বা তিনটি সভ্যতার মধ্যে হয়। অর্থাৎ এই যে রিজনাল রিলিজিয়াস কনফ্লিক্ট যেটা, সেই কনফ্লিক্টটা আসলে আমরা লক্ষ্য করছি। আবার মুসলমানদের মধ্যে বিভিন্ন গোত্র আছে, শিয়া, সুন্নি, কুর্দি, এরকম বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত আছে বিরাজমান। তাহলে এই রিলিজিয়াস সংঘাতটা একটি সংঘাতের বড় কারণ। তারপর যেটা আমরা দেখি সেটা হচ্ছে পলিটিক্যাল কনফ্লিক্ট। পলিটিক্যাল কনফ্লিক্ট বা রাজনৈতিক সংঘাত। রাজনৈতিক সংঘাত এই একটি চমৎকার একটা পিকচার ইমেজ। এই ইমেজে তোমাদের খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এখানে একজন ব্যক্তি, এটা আমি ধরলাম এ পাশে ভারত, আর এ পাশটাতে হচ্ছে পাকিস্তান, আর মাঝখানে আছে একজন কাশ্মীরি সাধারণ জনগণ, সাধারণ মানুষ, কাশ্মীরি নাগরিক। আর এই কাশ্মীরি নাগরিকের উপর পা রেখে এগিয়ে যাচ্ছে পাকিস্তানি একজন যোদ্ধা, আর এই পাশে কিভাবে এগিয়ে আসছে এই ভারতীয় একজন যোদ্ধা। অর্থাৎ কাশ্মীর একটি রাজনৈতিক, কাশ্মীরকে কেন্দ্র করে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান এবং ভারত একটি যে সংঘাত, সেই সংঘাত একটি পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল সংঘাত হিসেবে আমরা দেখছি। যে ভারত পাকিস্তান কাশ্মীরি সাধারণ জনগণকে বিভিন্নভাবে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে আমরা দেখছি, সেই যুদ্ধে ভারতীয় সৈন্যবাহিনী যা মারা গিয়েছে বা পাকিস্তানের সৈন্যবাহিনী যতজন মারা গিয়েছে, তার চেয়ে অনেক বেশি পরিমাণ কাশ্মীরি জনগণ মারা যাচ্ছে, নিরহ জনগণ। অর্থাৎ কাশ্মীরের সাধারণ মানুষকে পিষ্ট করে, পদদলিত করে ভারত এবং পাকিস্তান তাদের নিজস্ব স্বার্থের জন্য, পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য বা ভৌগোলিক জিওপলিটিক্যাল ইন্টারেস্টের জন্য, ভূরাজনৈতিক স্বার্থের জন্য তারা সংঘাতে লিপ্ত হয়েছে। আমরা জানি কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান প্রায় 4টি যুদ্ধ করেছে। তো এটা আমি একটা জাস্ট তোমাদের সহজে ভিজুয়ালাইজেশন যেন হয়, তোমরা যেন বুঝতে পারো, দেখতে পারো পলিটিক্যাল ক্রাইসিসটা কি, পলিটিক্যাল সংঘাতটা কিভাবে হয়, সে সম্পর্কে তোমাদের করার চেষ্টা করেছি। আবার ইরাকে মধ্যে 3টি গোষ্ঠী রয়েছে, গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘাত হয়েছে। তারপর আমরা বলতে পারি সিরিয়ার মধ্যেও অনেকগুলো গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যেও রাজনৈতিক সংঘাত হয়েছে। শিক্ষার্থীরা, আমরা তাহলে সামনের দিকে একটু এগুই। তারপর যেটা যে ইমেজটা আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, সেটা হচ্ছে কমিউনাল কনফ্লিক্ট।
সম্প্রদায়গত যে সংঘাত সেটা এখানে ইমেজে দেখা যাচ্ছে। এই আমরা দেখছি একজন আর একজন, দুইজন একেবারে মারমুখো অবস্থায় আছে, আর মাঝখানে একজন মধ্যস্থতাকারী, অর্থাৎ এক সম্প্রদায়ের লোক আর অন্য একটা সম্প্রদায়ের লোক। এই দুটি সম্প্রদায়ের লোক দুজন পরস্পরের দিকে সংঘাতে লিপ্ত, কনফ্লিক্টে লিপ্ত, আর মাঝখানে মিডিয়েটর হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে একজন দাঁড়িয়ে আছে। তাহলে কমিউনাল যে কনফ্লিক্ট সেটা একটা বড় কনফ্লিক্ট একটা প্রকারভেদের মতো অনেক বড় একটা কনফ্লিক্ট। আমাদের অভিন্ন পাকিস্তান যখন ছিল 1971 সালের আগে, বাঙালি এবং পাঞ্জাবিদের মধ্যে একটা অঘোষিত কনফ্লিক্ট ছিল, রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে কারা থাকবে। বাঙালিদের সংখ্যাধিক্য, মেজরিটি বাঙালি, আর পাঞ্জাবিরা হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন লাভজনক পদগুলিতে তারা। সুতরাং যৌক্তিকভাবে বাঙালিরা সব জায়গায় আধিপত্য থাকলেও, রাষ্ট্রীয় ক্ষমতায় কাছাকাছি থাকলেও আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছি, যার কারণে এই একটা সময় এসে আমরা 1971 সালে বিভিন্ন বৈষম্যের কারণে আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে, যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। এরকম কমিউনিটি কনফ্লিক্টটা খুব বেশি পরিমাণে রয়েছে, বিভিন্ন জায়গায় এই কনফ্লিক্টটা রয়েছে। আবার অনেকগুলো রাষ্ট্র রয়েছে, যেমন ভারত, যেখানে বহুজাতিক রাষ্ট্র, অনেকগুলো নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে। ওই নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর মধ্যেও কমিউনিটি কনফ্লিক্ট, অর্থাৎ সম্প্রদায়গত যে দাঙ্গা, সেটা দেখা যায়। ভারতে মারাঠা এবং মারাঠার মুম্বাইয়ের বাইরে যারা বাসিন্দা, তাদের মধ্যে অনেক সময় কনফ্লিক্ট দেখা যায়। বাঙালি অবাঙালির মধ্যে কনফ্লিক্ট দেখা যায়। বিহারি এবং আসামির মধ্যে কনফ্লিক্ট দেখা যায়। আবার পাঞ্জাবি এবং নন পাঞ্জাবি যারা, তাদের মধ্যে কনফ্লিক্ট দেখা যায়। আবার অন্যভাবে বিচার করলে রাজপুত অথবা অন্য একটা গোষ্ঠীর মধ্যে কনফ্লিক্ট হয়। এরকম কমিউনিটি কনফ্লিক্টটা আসলে প্রত্যেক রাষ্ট্রেই কম বেশি রয়েছে। এটা একটা সংঘাতের বড় প্রকারভেদের মধ্যে রয়েছে। তারপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইন্টারেস্ট রিলেটেড কনফ্লিক্ট, অর্থাৎ স্বার্থ বিজড়িত সংঘাত, আর ভ্যালু রিলেটেড কনফ্লিক্ট। স্বার্থ বিজড়িত সংঘাত হচ্ছে যে সংঘাতে স্বার্থ রয়েছে, উদ্দেশ্য রয়েছে, নিজের কি বলে ডমিনেন্সি রয়েছে, যে নিজের প্রভাব রয়েছে, নিজের উদ্দেশ্য রয়েছে, সেটাকে বলা হয় ইন্টারেস্ট রিলেটেড কনফ্লিক্ট, স্বার্থ রিলেটেড সংঘাত। যেমন আমরা বলতে পারি মধ্যপ্রাচ্যে ইরাক আক্রমণ বা আফগানিস্তান আক্রমণের পেছনে আমেরিকার একটা স্বার্থ ছিল। বিশেষ করে প্রত্যেকটা আক্রমণের পেছনে তো স্বার্থ থাকে, তবে ইরাক আক্রমণের পেছনে আমেরিকার স্বার্থ হচ্ছে ইরাকে একটি তেল সমৃদ্ধ রাষ্ট্র, ওই রাষ্ট্র ইরাক থেকে তেল লুট করে আমেরিকা নিয়ে যাবে। এই ধরনের একটা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ায় আসছে, আমরা জানি, এগুলো ওপেন সিক্রেট বিষয়। আবার লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফিকে উৎখাত করার পিছনে একটা স্বার্থ ছিল, যে ফ্রান্স, ইতালি এবং আমেরিকা জোট হয়ে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফিকে হটিয়েছে। এর পেছনে প্রত্যেকের একটা স্বার্থ ছিল। ফ্রান্সের উদ্দেশ্য হচ্ছে লিবিয়ার মাটির নিচে অনেক পিওর ওয়াটার রয়েছে, পানি রয়েছে, সেই পানিগুলো করা। আবার আমেরিকার উদ্দেশ্য হচ্ছে অস্ত্র করা, আর ইতালির উদ্দেশ্য হচ্ছে তেল দখল করা। প্রত্যেকটি যুক্তরাজ্যের একটা উদ্দেশ্য রয়েছে। এরকম স্বার্থ রিলেটেড কনফ্লিক্ট, প্রত্যেকটি কনফ্লিক্টের পেছনে স্বার্থ থাকে। তো স্বার্থ রিলেটেড কনফ্লিক্ট সম্পর্কে আমরা জানি। আর একটা হচ্ছে ভ্যালু রিলেটেড কনফ্লিক্ট। ভ্যালু রিলেটেড কনফ্লিক্টটা তোমাদের একটু গুছিয়ে বললে তোমাদের খুব সহজ বুঝতে পারবে। ভ্যালু রিলেটেড কনফ্লিক্টটা এরকম, দীর্ঘদিন ধরে একজন মানুষ অথবা কোনো সম্প্রদায়ের মানুষ যে সমস্ত চিন্তা, চেতনা, মূল্যবোধ ধারণ করেন, যে সমস্ত সংস্কৃতি ধারণ করেন, সেই সংস্কৃতির বিরুদ্ধে কেউ কথা বললে, সেই সংস্কৃতির বিরুদ্ধে কেউ প্রচার করলে, তাহলে তার বিরুদ্ধে একটা সংঘাত
সংঘাতের মনোভাব তৈরি হয় বা এক পর্যায়ে সেটা সংঘাতের রূপ নেয়। এটা হচ্ছে ভ্যালু রিলেটেড কনফ্লিক্ট। যেমন একজন সরকারি কর্মকর্তা বা একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে যেভাবে জীবনযাপন, সৎভাবে জীবনযাপন করে গেছেন, নির্লিপ্তভাবে জীবনযাপন করে গেছেন, একেবারে চাকরির শেষ প্রান্তে এসে এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে, হয়তো তাকে করাপ্টেড হতে হচ্ছে, হয়তো পারিবারিক কারণেও হতে পারে, রাজনৈতিক কারণেও হতে পারে, বা পারিপার্শ্বিক অন্য কোনো কারণে তাকে দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে। তখন তার দীর্ঘদিনের যে সততার চর্চা, সেই সততার চর্চা এবং পারিপার্শ্বিক চাপের কারণে যে দুর্নীতি, এই দুই জায়গায় যে দ্বন্দ্ব, অর্থাৎ একটা হচ্ছে তার মনোজাগতিক বিষয় থেকে সততার চর্চা, আর অন্য একটি বিষয় হচ্ছে এক্সটার্নাল প্রেশারের কারণে দুর্নীতি। এই দুইয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাকে বলা হয় ভ্যালু রিলেটেড কনফ্লিক্ট বা মূল্যবোধ রিলেটেড কনফ্লিক্ট। অন্যভাবে বলতে পারি, যেমন যে পশ্চিমা কালচারের সাথে যে মানুষ পরিচিত নয়, যেমন বাংলাদেশের কোনো হুজুর অথবা কোনো ধর্মীয় কোনো ব্যক্তিত্ব যদি ইউরোপের কোনো রাষ্ট্রে যায়, যে পশ্চিমের সংস্কৃতির সাথে পরিচিত না, আমেরিকার যদি কোনো রাষ্ট্রে যায়, তখন ওই অঞ্চলের পোশাক আশাক দেখে তখন তার মধ্যে একটা কনফ্লিক্ট, মনের অজান্তে একটা কনফ্লিক্ট তৈরি হবে। এটাকে বলা হয় ভ্যালু রিলেটেড কনফ্লিক্ট। শিক্ষার্থীরা, আমি মনে হয় তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। তারপরে কনফ্লিক্ট অ্যাকর্ডিং টু ম্যাকহাইবার পেজ থেকেই কনফ্লিক্ট দুই ধরনের হয়। একটা হচ্ছে ডিরেক্ট কনফ্লিক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট কনফ্লিক্ট। সরাসরি সংঘাত, আরটা হচ্ছে প্রত্যক্ষ সংঘাত, আর একটা হচ্ছে পরোক্ষ সংঘাত। সরাসরি সংঘাত হচ্ছে আদর্শগত যে দ্বন্দ্ব, যেমন সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, সমাজতন্ত্র এবং পুঁজিবাদ প্রতিষ্ঠার জন্য যে দ্বন্দ্ব হয়, সেটাকে বলা হয় ডিরেক্ট কনফ্লিক্ট বা প্রত্যক্ষ সংঘাত। আর ইনডাইরেক্ট কনফ্লিক্টটা হচ্ছে আমার একটু হয়ে গেছে। ডিরেক্ট কনফ্লিক্ট হচ্ছে মারামারি, হানাহানি, এগুলোই বা সশস্ত্র সংগ্রাম। আর ইনডাইরেক্ট কনফ্লিক্ট হচ্ছে আদর্শগত যে সংগ্রাম, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট কনফ্লিক্ট বা পরোক্ষ সংগ্রাম। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। আমরা একেবারেই আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, কনক্লুশনে চলে আসি, সমাপনীতে চলে আসছি। আমরা চাই এই পিকচারের মতো একটা শান্ত স্নিগ্ধ সকালের উদয় হোক। পৃথিবীবাসী সংঘাত থেকে মুক্তি চাই, আমরা ব্যক্তি বিশেষেও সংঘাত থেকে মুক্তি চাই। আমরা চাই বিশ্ব একটি অপার শান্তি, সম্ভাবনা এবং অসাম্প্রদায়িক বিশ্ব হোক, যেখানে কোনো সংঘাত থাকবে না, যেখানে কোনো ধর্মীয় পরিচয় মুখ্য হবে না, যেখানে কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য হবে না, যেখানে কোনো ভৌগোলিক পরিচয় মুখ্য হবে না। মুখ্য হবে আমরা মানুষ, আমরা মানব জাতি। আমরা মনুষ্যত্বকে প্রাধান্য দিব, সেই নিরিখেই সেই মনুষ্যত্ব বিচারে মানুষকে বিচার করা হবে। মনুষ্যত্ব হবে মানুষের বিচার্যের প্রধান মানদণ্ড। এই প্রত্যাশা রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমার 10টি ক্লাস আমি শেষ করেছি। এই সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে করার জন্য, লিস্ট করার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বৈশ্বিক মহামারীতে সবাই সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করবে। আর আশা করি সবাই জীবনে অনেক উন্নতি করবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। তাহলে আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সেশনকে উপভোগ করার জন্য। আল্লাহ হাফিজ।